দিল্লির মতো একটা নিরাপদ জায়গায় ভারতের রাজধানী, সেখানে যখন এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দেশের নিরাপত্তা নিয়ে। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 কাশ্মীরি চিকিৎসক আদিল আহমেদ রাথির, মুজাম্মিল শাকিল এবং উমর মোহাম্মদের বিরুদ্ধে তদন্ত চলছে। সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণে এখনো পর্যন্ত 10 জন নিহত হওয়ার খবর মিলেছে, 20 জনেরও বেশি আহত হয়েছেন। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের 3 সপ্তাহ আগে শ্রীনগরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানো হয়েছিল। এরপর জম্মু ও কাশ্মীরের পুলিশ তদন্ত শুরু করে। হোয়াইট কলার সন্ত্রাসবাদী বাস্তুতন্ত্র নেটওয়ার্কের মাধ্যমে এরা দেশের কোথায় কোথায় জাল ছড়িয়েছে তা নিয়ে জোর কদমে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের শাহরানপুর থেকে আদিল আহমেদ রাথির এবং হরিয়ানার ফরিদাবাদ থেকে মুজাম্মিল শাকিলকে গ্রেফতার করার পর বোমা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করেছে তদন্তকারী দল। নিরাপত্তা সংস্থাগুলির মতে ফরিদাবাদের 2টি কক্ষ থেকে উদ্ধার করা 2900 কেজি বোমা তৈরির উপকরণ অ্যামোনিয়াম নাইট্রেট বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে লালকেল্লার কাছে বিস্ফোরণে একই রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। অপারেশন সিঁদুরের পর ভারত দাবি করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিদের কোমর ভেঙে গিয়েছে। তারপর দিল্লির এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নিয়ে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত একজনকেও ছাড়া হবে না। आज मैं यहाँ बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. বিস্ফোরণের পর পুলিশ HR26CE 7674 নম্বরের I-20 গাড়িটির মালিককে খুঁজে বের করে। গাড়িটি জনৈক সালমানের নামে বলে জানা গিয়েছে। এরপর পুলিশ সালমানকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে জানায় এই মার্চ মাসে দেবেন্দ্র নামে একজনের কাছে গাড়িটি তিনি বিক্রি করেছিলেন। এরপরে দেখা যায় গাড়িটি বেশ কয়েকবার হাত বদল হয়। দেবেন্দ্রর কাছ থেকে গাড়িটি যায় আমিরের কাছে। আমির সেই গাড়ি আবার তারিকের কাছে হস্তান্তর করে। তারিকের কাছ থেকে গাড়িটি ডক্টর উমর মোহাম্মদের কাছে আসে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বলেছেন একজনকেও ছাড়া হবে না। First and foremost, I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. I pray to God to grant strength and solace to the bereaved families in this hour of deep grief. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. জম্মু কাশ্মীর পুলিশ সোমবার জানিয়েছে এই হোয়াইট কলার সন্ত্রাসবাদী গোষ্ঠীটি শিক্ষাদান, সমন্বয়, তহবিল চলাচল এবং সরবরাহের জন্য এনস্ক্রিপ্ট তৈরি করার চ্যানেল ব্যবহার করেছিল। সামাজিক কাজকর্মের আড়ালে পেশাদার এবং একাডেমিক নেটওয়ার্কের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়েছিল। ব্যক্তিদের চিহ্নিত করা, তাদের মৌলবাদী করা, নেটওয়ার্কের কাজে যুক্ত করা এবং সন্ত্রাসবাদী হিসেবে তৈরি করার কাজ করে আসছিল হোয়াইট কলার সন্ত্রাসবাদী গোষ্ঠীটি। পাশাপাশি তহবিল সংগ্রহ, রসদ ব্যবস্থা, অস্ত্র বা গোলাবারুদ এবং
আইইডি তৈরির জন্য উপকরণ সংগ্রহের কাজে জড়িত বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ, যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। ভারতের রাজধানী দিল্লিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে, কলকাতা আদৌ সুরক্ষিত তো? চলুন দেখে নিই সাধারণ মানুষ কি মনে করেন। আসলে কালকের ঘটনা খুবই দুঃখজনক। এরকম দুর্ঘটনা বা যাই হোক ভারতবর্ষের বুকে না হয় বাঞ্ছনীয়। তো আমাদের যে নিরাপত্তা বলয় আছে দিল্লির বুকে, আমি মনে করি সেখানে কোথাও গাফলতি আছে, তার ফলে এত বড় বড় দুর্ঘটনা একটার পর একটা ভারতবর্ষে ঘটে যাচ্ছে। এর জন্য সরকার এবং সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তার জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার সেই আবেদন আমি রাখব সরকারের কাছে, এবং সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এরকম ঘটনা ঘটতেই আছে। তো মানুষ যাতে নিশ্চিন্তে নিরাপদে থাকে তার ব্যবস্থা কিন্তু সরকারের করা উচিত। এই ঘটনার পর থেকে যাতায়াতে আপনারা কি নিরাপদ বলে মনে করছেন? এখন যদি মনে করি কলকাতার পরিবেশ আলাদা, আমরা তো এখানে যথেষ্ট নিরাপত্তা বোধ করি। যদিও কিছু দুর্ঘটনা আগেও ঘটেছে কলকাতার বুকে, তো বর্তমানে আমি মনে করি কলকাতা খুবই নিরাপদ জায়গা। খানিকটা আতঙ্ক রয়েছে, কিন্তু এই মুহূর্তে একটু দাঁড়ায়, তো এটা স্বাভাবিক, সবার কাছে একটা আতঙ্কের বিষয়। তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিজলভ হয়ে যাক। সত্যি কথা বলতে কি লাইফ রিস্কের একটা ব্যাপার থাকে, তো আমরাও একটু আতঙ্কেই রয়েছি যে কখন কোন সময় কি হয়ে যায়, কারণ প্রতিটা মানুষেরই লাইফ ম্যাটার করে, সেটা আমার হোক, আপনার হোক বা বাইরের কারুর হোক। মৃত্যু কখনো কারোর জন্য ভালো না, সেটা যে কোনো দেশের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো জাতির হোক। আর কিছু বলার নেই, নিজেরা সেফটি করে চলছি। আর প্রশাসনের কাছে এইটুকু আবেদন রয়েছে যেন আমরা ট্যাক্স পে করি, তো আমাদের সেফটিটাও যেন তারা সেভাবেই রাখে, সেভাবেই দেখে। দেখুন, মানে আতঙ্ক তো একটা আছে, কারণ আমাদের কলকাতায় না নিরাপত্তার ব্যাপারটা খুব কম। ট্রেনে বলুন, বাসে বলুন, হয়তো অতটা চেকিং হয় না। মানে আমি তো শিয়ালদা স্টেশন বা অন্যান্য স্টেশনে আজও সেরকম নিরাপত্তা আমার চোখে পড়লো না। তো আমার মনে হয় নিরাপত্তাটা একটু আঁটোসাঁটো হওয়া উচিত, কারণ আজকে কলকাতা এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু দুষ্কৃতী যারা আছে তারা কিন্তু খুব সহজে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে, কারণ এখান থেকে সব জায়গায় চলে যাওয়া যায়। আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা যেটা দিল্লির মতো জায়গায় হয়েছে, হয়তো বেরিয়ে যাবে কে অপরাধ করেছে, হয়তো কে করেছে বা কারা আছে, হয়তো প্রশাসন তাদেরকে বের করবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সুরক্ষায় নেই। একটু তো আতঙ্ক থাকেই, কারণ সত্যি সবাই একটা নিরাপত্তায় ভুগছে, বিশেষ করে লেডিসরা তো একটা নিরাপত্তাহীনতায় সবসময় ভোগে। তো একটা কালকের ঘটনায় একটু আতঙ্ক তো সবার মধ্যেই থাকে। হ্যাঁ, কালকে শুনলাম টিভিতে দেখাচ্ছিল, তো আজকে আমার এখানে ডাক্তার দেখাতে আসার কথা ছিল। আমি ওটাতেই ভয় পাচ্ছিলাম যে আবার যদি কোনো সিরিয়াল ব্লাস্টিংয়ের ব্যাপার হয় সেটাই। কতটা নিরাপদ মনে করছেন এই যে আপনারা এসেছেন চিড়িয়াখানা, মানে আমি জানি একটা জনবহুল স্থান, কতটা নিরাপদ ভেবে এসেছেন? হ্যাঁ, নিরাপত্তা একটুটা মানে মনে একটু ভেতরে একটু সন্দেহ ছিল, কিন্তু যখন এলাম ট্রেনেও কোনো সমস্যা হয়নি বা বাইরে ওখানে কোনো সমস্যা নেই। ভয় তো লাগছেই, অবশ্যই ভয় লাগছে, কিন্তু কি এসেছি যখন দেখছি একটু দেখেই যাই, কি করব, ট্রেনের টাইমও হয়নি, ওর জন্য দেখলাম এখানে একটু ঘুরে যাই। বাড়ি থেকে আজ বেরানোর সময় তো একবার হলো মনে এসেছিল যে কালকে? অবশ্যই এসেছিল, তা তো হবেই, এটা তার ডাক্তারের ডেট ছিল, আসতে হতো, ওর জন্য ভয় তো অবশ্যই ছিল একটু। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। অপারেশন সিঁদুর হলো, তারপরে ভারত দাবি করছিল যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের কোমর ভেঙে দেওয়া হয়ে গেছে, আর চোখ তুলে তাকানোর ক্ষমতাও নেই জঙ্গিদের। তারপরে দিল্লির এই বিস্ফোরণ প্রশ্ন উঠছে, ওখানে তো পাকিস্তান থেকে এসে জঙ্গিরা করেনি, যারা করেছে তাদের আগে কোনো জঙ্গি পরিচয় ছিল না। এরা তো সব পেশায় ডাক্তার, যেহেতু উচ্চশিক্ষিত সব। এরা যে তলায় তলায় এভাবে র্যাডিক্যালাইজড হচ্ছে, জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হচ্ছে, সেটা কিন্তু পুলিশ ট্রেস করে ফেলেছিল, জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ। সেই জন্য ওই মুজাম্মিল নাকি, ওই যে ডাক্তারটা যাকে ফরিদাবাদ থেকে ধরে শাহিন বলে যে ডাক্তার, তার গাড়ি থেকে AK-47 উদ্ধার, 2900 কেজি বিস্ফোরক উদ্ধার, র্যাকেটটা বার করে ফেলেছিল পুলিশ। এই যে উমার বলে পুলওয়ামার চেয়ে, সেও এদের সহযোগী ছিল। যখন দেখছে মুজাম্মিল
আর ওই নাদার নাকি একজন ডাক্তারের শাহিন ধরা পড়ে গেছে, সে তখন ডেসপারেট হয়ে যায়। সে আত্মঘাতী হয়ে বিষয়টা হয়েছে নাকি কোন রকম দুর্ঘটনায় হয়েছে, কারণ লালকেল্লার কাছে সুনেহেরি মসজিদের কাছে 3 ঘন্টা 15 মিনিট গাড়িটা দাঁড়িয়েছিল। কারা কারা তার সঙ্গে দেখা করতে আসে সেখানে? তাহলে 6টা 42 মিনিট ওখান থেকে বেরিয়ে কয়েক মিনিট বাদেই ওখানে বিস্ফোরণটা ঘটলো। 3.25 ঘন্টা গাড়িটা পার্ক করা রইল, এমনি এমনি পার্ক করা রইল গাড়িটা, তারপরে তো আবার এটা এসে উঠে গাড়িটা চালালো। যারা করেছে এবং এর পিছনে আরো লোক আছে, এবং এদের কারুরই অতীতে কোনো সন্ত্রাসবাদী রেকর্ড নেই, খুঁজে পাওয়া তো মুশকিল। তাও তো জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ ট্র্যাক করে এই র্যাকেটটাকে ফাঁস করে দিয়েছে। আতঙ্কগ্রস্ত এই ঘটনাটা ঘটিয়েছে ওই জঙ্গি। এরা জৈশে মোহাম্মদ বা গজবাতে হিন্দের স্লিপার সেল বা যাই হোক না কেন, এদের কোনো অতীতে সন্ত্রাসবাদী ব্যাকগ্রাউন্ড নেই। তা ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনি ধরবেন কি করে? তাও সূত্র মারফত পুলিশ খবর পেয়ে ক্র্যাকডাউন করে, সেই আতঙ্কে এই ঘটনাটা ঘটেছে। তবে 3 ঘন্টা গাড়িটা একটা পার্ক করা আছে, এটা কেন পুলিশের নজরে পড়েনি এটাও প্রশ্ন। লালকেল্লার কাছে পার্ক করা রইল 3 ঘন্টার উপরে, সন্দেহভাজন গাড়ি 3 ঘন্টা ধরে পার্ক করা আছে, কেউ না কেউ তো জিজ্ঞেস করবে এতক্ষণে গাড়িটা আছে কেন? হরিয়ানার নাম্বার প্লেট, কিছু কিছু প্রশ্ন আছে, কিন্তু এটা ওপার থেকে হয়নি, অনুপ্রবেশ করে হয়নি। এরা ভারতেরই বাসিন্দা, ভারতেরই নাগরিক, এবং প্রত্যেকে অর্ধশিক্ষিত, অশিক্ষিত নয় বা মাদ্রাসা শিক্ষিত নয়। একজন তো চীন থেকে ডাক্তারি পড়ে এসছে, এরা প্রত্যেকে উচ্চ শিক্ষিত। তো এদের নেটওয়ার্ক ধরা কি চারটিখানি কথা? তাও তো দক্ষতার সঙ্গে ধরেছে জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি জানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এসব হাস্যকর কথা। পদত্যাগ করে কি হবে? পদত্যাগ করে কি হবে? এখন তো ধরেছে, তো র্যাকেটটা তো বাস্ট করেছে। এই যে উমার বলে যে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ হয়েছে, নাকি নিজেকে উড়িয়ে দিয়েছে, নাকি কোনো রকমের দুর্ঘটনা ঘটেছে গাড়িতে, সেটা এখনো ক্লিয়ার নয়। আতঙ্কে পালাচ্ছিল। প্রথম কথা, সিগন্যালে দাঁড়ানোর সময় ওর ভয়ে বিস্ফোরণটা হলো কেন? আরো তো অনেক জনবহুল জায়গা আছে। হ্যাঁ, গাড়িটা পার্ক করে রইল, সেখানেও বিস্ফোরণ হতে পারতো, আরো অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতো। এরা পালাতে চাইছিল, এবং এই পালাতে যাওয়ার সময় কিছু একটা হয়েছে, সেটা তদন্তকারী সংস্থারা বলতে পারবে। একমাত্র পুলিশের দায়িত্ব কোনটা এই ঘটনায়? দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। একটা গাড়ি 3 ঘন্টা কি করে লালকেল্লার সামনে পার্ক করা থাকে, কারোরই নজর পড়লো না, পুলিশের কোনো নজর পড়লো, গোয়েন্দা ব্যর্থতা তাহলে ওই জায়গাটুকু। বাকিটুকুতে গোয়েন্দাদের সাফল্য, নইলে এই র্যাকেটটা ফাঁস হতো নাকি? হয়তো এতে আরো বড় বিস্ফোরণ হতে পারতো, আরো বড় বিস্ফোরণ হতে পারতো। গুজরাটের এটিএস ধরেছে, উত্তরপ্রদেশের শাহরানপুর থেকে, এখানে ফরিদাবাদ থেকে, আর কাশ্মীর থেকে। এ তো পুলিশই করেছে। এই যে ডাক্তারদের জঙ্গি যোগ, এটা তো পুলিশই বার করেছে, এটা পুলিশের কৃতিত্ব। কিন্তু ওই একটা গাড়ি 3 ঘন্টা পার্ক করা রইল, কারোর নজর পড়লো না, এটা পুলিশের ব্যর্থতা, এটাও মানতে হবে। দাবি করা হচ্ছিল যে সন্ত্রাস সমনের ধ্বংস করা হয়েছে, কোথাও আর সন্ত্রাসবাদী হবে না। অত্যন্ত বোকা বোকা অভিযোগ। এটা কি পাকিস্তান থেকে হয়েছে নাকি? আমার পাশের বাড়িতে কেউ থাকলো, সে উচ্চ শিক্ষিত, পাড়ায় তার খুব ভালো পরিচয়, লেখাপড়া করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, ভালো চাকরি করে, সে তলায় তলায় এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে, সমাজ মাধ্যমে তার মস্তিষ্ক, তার মগজ ধোলাই হচ্ছে, সে জঙ্গি দলের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা পুলিশের পক্ষে জানা কিভাবে সম্ভব? কারোর পক্ষে জানা সম্ভব না। কোনো অতীতে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগের রেকর্ড নেই। ভদ্র শিক্ষিত ছেলে মেয়ে। এবার সতর্ক হতে হবে যে এদেরকে টার্গেট করছে জঙ্গিরা, এদের মাধ্যমে সন্ত্রাস ছড়াতে চাইছে। জৈশে মোহাম্মদ
কারণ তাদের কোমর তো ভেঙে দিয়েছে অপারেশন সিন্দুরের পর। মাসুদ আজহারের পরিবারের 10-12 জন নিহত হয়েছেন। দাদা সেজন্যই কিন্তু বেশি করে প্রশ্নটা উঠছে, যেহেতু ভারত দাবি করলো যে জয়শ মোহাম্মদের কোমর ভেঙে দেওয়া হয়ে গেল, তারপরেও কেন পাকিস্তানের মাটি থেকে এটা হয়নি? যারা করেছে ভারতের নাগরিক, তাহলে ভারতে তাহলে, এবং যারা করেছে তাদের কোনো অতীতে জঙ্গি যোগের কোনো সংস্রবই নেই জঙ্গিদের, বুঝবেন কি করে? তাও তো বার করে ফেলেছিল র্যাকেটটা। এটা তো সাফল্য। কেউ জানতো এইরকম ডাক্তারের সব কাজ করছে? এ তো জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশের সাফল্য, যে আরো বড় নাশকতার পরিকল্পনা ছিল এদের, সেটাকে বেচতে দেওয়া গেছে। আর দিল্লিতে যেটা ঘটেছে সেটা হয় পালাতে গেছিল তখন কিছুভাবে হয়েছে, বা দড়িয়ে নিয়েছিল পালানোর জায়গা নিয়ে, নিজেকে উড়িয়ে দিয়ে যা ক্ষয়ক্ষতি হোক হোক। এরা সব ইন্টারকানেক্টেড। এই উমার থেকে শুরু করে মুজাম্মিল, শাহিন, আরো একজন ধরা পড়েছে, গুজরাটে টিএস ধরেছে, সাহারানপুর থেকে ধরা পড়েছে। এই যে গাড়ির 5 হাত হয়েছে এই গাড়িটা, i20টা, এসব চক্র। একটা প্রশ্ন আসে, আমরা দেখেছিলাম যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদীর সাথে যুক্ত হতো তারা কম শিক্ষিত, মাদ্রাসায় পড়ে, অল্প শিক্ষিত, দারিদ্রতার সীমার নিচে বাস করতো, কিন্তু এখানে শিক্ষিত। এটাই তো নতুন জেহাদিদের ছক, জঙ্গি সংগঠনগুলোর ছক। শিক্ষিত ছেলে মেয়েদের মগজদোলাই করে তাদেরকে জঙ্গি দলে নাম লেখানো, যাদের উপর প্রশাসনের নজর চট করে পড়বে না। সমাজসেবী সংগঠনের নামে টাকা তোলে এরা, সেই টাকা দিয়ে রিক্রুটমেন্ট হয়, অস্ত্র কেনা হয়। এটাই তো, এদের তো অতীতে কোনো রেকর্ড নেই। ভারত কি করে মোকাবিলা করবে? এত বড় দেশে মোকাবিলা কেন করবে না? নিরাপত্তা এজেন্সিগুলো তো আর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে না। হ্যাঁ, তারা জঙ্গি নেটওয়ার্ক ভেঙেও দিয়েছে, ভবিষ্যতেও ভাঙবে, এবং এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হবে না। তাহলে সন্ত্রাসের চরিত্র বদলাচ্ছে। হ্যাঁ, বদলাচ্ছে। যাদের জঙ্গি কার্যকলাপের সঙ্গে কোনো সংস্রব নেই অতীতে, তাদেরকেই জঙ্গিরা তাদের দলে নাম লেখাবার জন্য মগজধোলাই করছে। এই যে ঘটনাটা ঘটলো, এর পিছনে কি মনে হয় আমেরিকা বা সমীকরণ? কোনো সমীকরণ নেই। জঙ্গি জঙ্গি না, অনেকে মনে করছে যে রাশিয়া, ভারত আর চীন যেহেতু একসাথে আসছে, আমেরিকার আর এগুলো পাকিস্তানের মাটিতে থাকা জৈশে মোহাম্মদ, তাদের স্লিপার সেল মডিউলের কাজ। ওখান থেকে তাদের উদ্বুদ্ধ করা হয়েছে বা অন্যভাবে সহায়তাও করা হয়েছে, ঘুরপথে টাকা পাঠানো হয়েছে, কিন্তু কাজটা করেছে এখানকার নাগরিক, ভারতের নাগরিক। পাকিস্তানের যোগ যদি থাকে ওইভাবে যোগ আছে, কিন্তু এক্সিকিউট যেটা করেছে বা যা পরিকল্পনা ছিল সেটা ভারতের নাগরিকদের, এবং তারা মাদ্রাসা শিক্ষিত, অর্ধ শিক্ষিত নয়, তারা উচ্চ শিক্ষিত। কিন্তু যারা সন্ত্রাসবাদী একটা নির্দিষ্ট সম্প্রদায় বা একটা নির্দিষ্ট ধর্মের কেন হচ্ছে বারবার? এটাই তো ট্র্যাজেডি। অধিকাংশ সন্ত্রাসবাদী তো একটা নির্দিষ্ট ধর্মের, যদিও সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু সন্ত্রাসবাদীদের বেশিরভাগই একটা নির্দিষ্ট ধর্মের বা বিশেষ সম্প্রদায়। এটাও মানুষকে বুঝতে হবে। বিরোধীরা যে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে দাবি করছে, শুনতে পারে না? দাবি যে কেউ করতে পারে, এই দাবির তো কোনো যৌক্তিকতা নেই। এটা তো পুলিশের সাফল্য, একদিকে বড় সাফল্য, বড় নাশকতার ছক তারা ভেস্তে দিয়েছে, আটক করেছে, এবং এই ডাক্তারদের জঙ্গি যোগের বিষয়টা দেশবাসীর সামনে এসছে। আবার ব্যর্থতা বলতে গাড়িটা 3 ঘন্টার উপর দাঁড়িয়ে ছিল, কেউ কোনো নজরে পড়ল না, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা অবশ্যই। কিন্তু পদত্যাগ করবেন কেন উনি? পদত্যাগের কোনো প্রশ্নই নেই। প্রশ্ন একটা আসছে, এই যে এতদিন ধরে একটা বড় নেটওয়ার্ক তৈরি হলো, এতগুলো শিক্ষিত ছেলে মেয়ে তারা সন্ত্রাসবাদে যুক্ত হয়ে গেল, গোয়েন্দারা কেন আগেতে জানতে পারলো না? জেনেছিল বলেই তো, অনেকদিন আগেই জেনেছে, 15 দিন আগে জেনেছে, জেনে র্যাকেটটা ফাঁস করে দিয়েছে। খবর ছিল, পাকাপোক্ত খবর নিয়ে তারা ফরিদাবাদে গেছে, জম্মু ওই ডাক্তারগুলোকে ডিটেন করেছে, ওই মহিলা ডাক্তারকে গ্রেপ্তার করেছে। এই পুরোটাই নিরাপত্তা এজেন্সি জেনে ফেলেছে। আচ্ছা, জঙ্গিরা যারা বিস্ফোরণটা ঘটালো তাদের উদ্দেশ্যটা কি হতে পারে? উদ্দেশ্য কিচ্ছু নয়, এরা প্যানিকে করেছে আতঙ্ক ছড়াবার জন্য। এদের কোনো উদ্দেশ্য থাকে না, এদের মগজ দোলাই এমনভাবে করা হয়, এরা মনে করে যে আত্মঘাতী হতে পারলে স্বর্গে যেতে পারবে। এদের কোনো তো যৌক্তিকতা নেই, এটা বাস্তববোধ বুদ্ধি রহিত, মগজ একদম ধোলাই হয়ে গেছে। কিন্তু এরা ডাক্তার, শিক্ষিত, তাতে কি আছে?
এরা আরও বেশি করে হয়, লেখাপড়া জানে বলে এদের গ্রহণ করার ক্ষমতা বেশি এবং সেই জন্যই এরা হয়। কিন্তু আর একটা প্রশ্ন দাদা আছে যে অনেকে তাহলে বলছেন যে যেহেতু কেন্দ্র বারবার দাবি করছিল যে ভারত এই মুহূর্তে সন্ত্রাসবাদ মুক্ত এবং ভারত পাকিস্তানের কোমর ভেঙে দিতে পেরেছে, ভারত মাসুদ আজাদের মতো সন্ত্রাসবাদীকে জব্দ করতে পেরেছে, তাহলে এই ধরনের ঘটনা ভারতে আর ঘটবে না। তো বড় দেশ সম্ভব কখন কোনো দেশই দিতে পারে না। আমেরিকাতেও হয়, ব্রিটেনেও হয়, ভারতেও হচ্ছে। যাতে আমরা চেষ্টা করব যাতে এ ধরনের ঘটনা না হয়, কিন্তু ওই গ্যারান্টি কখনো দেওয়া যায় না। শিক্ষিত লোক যদি জঙ্গি হয়ে, এটা সরকার কি করবে? গোয়েন্দা দপ্তর কি? এটা বাড়ির লোকদের নজর দেওয়া উচিত, এরা কি করছে, কার সাথে মিশছে, কি কি বই পড়ছে, এনক্রিপ্টেড চ্যাট হলেও কাদের সঙ্গে যোগাযোগ। বাড়ি থেকে যদি বিষয়টা হয় তাহলে এই বিষয়গুলো হয় না, বাড়ির লোকজনদের নজর থাকে না কেন? যদি আপনি একটু আগে বলছিলেন যে দিল্লিতে নাশকতা কেন করলো, ওটা কি কোনো নির্দিষ্ট করে উদ্দেশ্য ছিল দিল্লি লালকেল্লার কাছে করার? এটার দিল্লিতেই নাশক, এটা অন্য জায়গায় করার পরিকল্পনা ছিল। হ্যাঁ, ওই জায়গার থেকে আরো অনেক জনবহুল জায়গা আছে দিল্লিতে, সেখানে না করে ওইখানে হলো, এটা উড়িয়ে দিয়েছে বা কোনো কারণে হয়ে গেছে আর কি। পালাবার পরিকল্পনা ছিল কোনো গোপন জায়গায়, যাতে ট্রেসটা না পাওয়া যায়, কিন্তু সেটা সফল হয়নি, এটাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপারেশন সিঁদুরের পর ভারত দাবি করছিল যে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া গেছে এবং পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তারা কিন্তু ভারতের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতাও নেই। তারপরে দিল্লি এই বিস্ফোরণের ঘটনা একাধিক পোস্টের জন্ম দিচ্ছে। তাহলে ভারতের এই গোয়েন্দা সংস্থার কি কোথাও ব্যর্থতা রয়েছে? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলছে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।